পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিনিধি হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার এই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা, পজিটিভ বার্তা হিসেবে নেওয়া দরকার যে বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়েছে, তা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, যদি প্রার্থী না থাকলে এটা আরো কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে। এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো মানে তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্কে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই উপদেষ্টা হিসেবে আপনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন, যেটি ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কি ঘটেছিল সেটা একটু আমাদের বলবেন, এবং একই সাথে রাষ্ট্র এর কোনো প্রতিবাদ জানাবে। মাননীয় উপদেষ্টা, একটু সম্পর্কে একটু প্রশ্ন আছে। আপনি এর আগের দিন পুশির প্রসঙ্গে বলছিলেন যে আমি একটা প্রশ্ন করেছি, আপনি বলেছিলেন যে বাংলাদেশকে ভারত কোনো চাপে ফেলতে চায় না। আমি কি বলেছি আমি আবার বলবো। আমি কি শেষ করি, আমার প্রশ্ন শেষ হয় না। আপনার এই যে চলে আসা বা সেই সম্মেলনে অংশ নেওয়া ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন অস্থিরতার মধ্যে ফেলছে। আচ্ছা, আমি আসছি। আমি আগের ব্রিফিং এর মানে এই ব্রিফিংটা আমার থাকার কথা ছিল না, আমার আজ ভারতেই থাকার কথা ছিল ঘটনাচক্রে। আচ্ছা, আমি আগেরটা একটু ক্ল্যারিফাই করি। আমাদের অনেকেই খুবই মিসকোট করেন। আমি নিজ থেকে সীমান্তে পুশিং নিয়ে কোনো কথা বলিনি, আমি একটা প্রশ্ন রেসপন্ড করেছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আমাকে প্রশ্নটা করা হয়েছিল এই যে পুশিং হচ্ছে, এটা কি বাংলাদেশকে চাপে ফেলার জন্য হচ্ছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। মাই অ্যান্সার ওয়াজ পুশিং হচ্ছে, আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না, আমি স্টিল মনে করি। এবং সেটা আমার ব্যাখ্যা ছিল, এটা তাদের পশ্চিমবঙ্গের একটা রাজনীতি আছে, তারা সেটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এনেছেন, সেটা পার্ট হিসাবে করেছেন। কেউ কেউ দেখানোর চেষ্টা করলেন বিএসএফ তো ভারতের কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে কি কেন্দ্রীয় সরকারের কোনো ইনভলভ নেই? রাজ্য সরকার যখন এই কাজগুলো করে বিএসএফ কে সেটা পার্ট হিসেবে কাজ করতে হয়। কিন্তু আমি আবারও বলেছি তখন, এখনো বলছি, চাপ তৈরি করা হবে ব্যাপারটা এমন না। আচ্ছা, এবার গতকালের এই প্রশ্নটা আসলে আসবেই, আমি জানতাম কি ঘটেছে বিস্তারিত। আসলে আমি সোফার পত্র পত্রিকায় যা যা দেখছেন, নানান সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মিডিয়াতে যা যা এসছে, আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। আমি আমার জায়গায় খুব অল্প একটা কথা বলি, আর ওই প্রশ্নটা করবো যে এটা নতুন চাপ তৈরি করবে কিনা সেটা যাবো। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কারণ আমি আমার ব্যক্তিগত কথাটা আগে বলি, আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার, সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। এটা আমরা না হয়ে অন্য কোনো দল হতে পারত। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয়, তার পেছনে জনগণের ম্যান্ডেট থাকে। সেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় সেটা মাথায় রেখেই চলতে হয়, একই সাথে অন্যদেরকে সেই জিনিসটা কগনিজেন্সে নিতে হয়। সেই কারণে আসলে কাজটা করা, এবং বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমরা আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো
তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এখন সেই প্রশ্নটার জবাব দেই যে এটা চাপ তৈরি করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। আমাকে যদি বলেন, আমি অলরেডি বলেছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। এটা আমি মনে করি আমাদের জায়গা থেকে পরবর্তীতে যা যা হচ্ছে, এখন আমরা কি করব না করবো সেই ব্যাপারে আমি আসলে বলবো না, বলছি না, কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আমি যখন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলতাম, আমি একটা কথা খুব বলতাম, সেটা আবারও একটু বলতে চাই। আমরা যেহেতু ছোট দেশ, শক্তিতে সাইজে তুলনামূলকভাবে, আমাদেরকে একটা কথা সবসময় বলা হতো বন্ধু পাল্টানো যায়, এটা ফরেন পলিসির ক্ষেত্রে খুবই বলা হয়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায়, এটা সত্য কথা। কিন্তু এই কথাটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য, তাই না? তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিবেশী হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার এই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা, পজিটিভ বার্তা হিসেবে নেওয়া দরকার, যে বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, যেটা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, যদি প্রার্থী না থাকলে এটা আরো কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে। এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ক নিয়ে যাবে। সাধারণ পাসপোর্ট ছিল, আচ্ছা আসছে, হ্যাঁ পাসপোর্ট এক একটা পত্রিকাতে আপনার ব্যাপারে এক এক ধরনের অ্যাকাউন্ট আসছে। আমি আপনার মুখ থেকে আপনার অ্যাকাউন্টটা শুনতে চাই, আসলে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমি খুব বিস্তারিত বলছি না, আমি আবারও বলছি, শুরুতেই বলেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এটা দুটো দেশের, এটা অভ্যন্তরীণ একটা ইস্যু হলে ব্যাপার ছিল, যেহেতু দুই দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেয়। প্রথম প্রশ্ন হচ্ছে আমার কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নিচ্ছি নেব করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে স্টিকার দেওয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট এট অল এ রিজন। কেউ বলছেন এই কূটনৈতিক, আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ উইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি, যে কিন্তু এটা আমাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। এবং কেউ বলার চেষ্টা করছে যে পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কারণ ছিল না, অন্য কারণ ছিল। এগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। কি হয়েছিল আমি যা দেখেছি, আমি আমার কথা খুব অল্প দুটো তিনটা বাক্যে বলি। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তে বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করবো, সেজন্য আমারও বেশ কিছু চুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে, তারা তাদের সোর্স থেকে তাদের খবর দিয়েছেন। কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে স্টোমাচ আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে।
সেই কারণে আমি সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনার সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতে এসেছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব আপনি বলছিলেন সময় লাগছে, তারপরে যদি আরেকটু কিছু বক্তব্য বলেন। আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা আপনাকে জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল তখন আমার মনে হয়েছে আসলে টু মাচ, আমি আর অপেক্ষা করবো না, আমি ব্যাক করবো। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন, এটা ফ্যাক্ট। এটা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে ওভাবেই এসছে, কারণ ওখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিলেন, তারা একটা পর্যায়ে চেয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ আমি আমার জায়গা থেকে মনে হয়েছে দেওয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো, কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই এটা ওটাই করা হয়েছে। আমি যা দেখেছি, আমি আমার দিক থেকে, আমি তার ভেতরে কি হচ্ছে কেন হচ্ছে এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে বসানো হয়েছে সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন, এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনার যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো মানে উপদেষ্টা গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি বিভিন্ন মিডিয়ার রেফারেন্সে বলছেন যে এগুলো যা লিখেছে ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু সরাসরি কথা বলছেন, আপনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সেই জায়গা থেকে আপনার মানে ফার্স্ট ইয়া থেকে জানা দরকার বা মানুষ জানতে চায় যে হাই কমিশনার আপনাকে কোথায় রিসিভ করেছিল এবং ইমিগ্রেশন ডেস্কে হাই কমিশনার নিজে ছিলেন কিনা, তখন যদি থেকে থাকেন প্রথম মিনিট থেকেই তারা জানতো কিনা যে আপনি প্রধানমন্ত্রী। আচ্ছা, এই প্রশ্নটার জবাব দেই। এবং মানে তারা যে ধরনের আচরণ করেছে, কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ, বিভিন্ন জিনিস মিডিয়াতে এসেছে, সেইগুলা কেমন ছিল? আচ্ছা, হাই কমিশনার আমাকে ব্রোডিং ব্রিজের মানে গোড়া থেকেই নিয়ে এসছেন, বুথে ছিলেন, উনি ওনার পরিচয় দিয়েছেন, আমার পরিচয় দিয়েছেন, তারা প্রথম থেকে জানেন মানে ওখানে যারা অফিসিয়াল ছিলেন আমি কে। হাই কমিশনার বলেছি মানে প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে কলম্বোর যে প্লেন সেটা তুলে দিয়ে বাড়িতে গেছেন। ওখানে আরেকজন অফিসিয়াল ছিলেন, হাই কমিশনারকে আমি বলছি যে আপনি চলে যান, উনি আমাকে তুলে দিলেই হবে, কিন্তু না, উনি করেছেন। শুধু সেটা না, আমি যখন শ্রীলঙ্কায় 3.5 ঘন্টা ছিলাম, আমি বারণ করেছি, কিন্তু আমাদের শ্রীলঙ্কার হাই কমিশনার যিনি আছেন তিনিও এয়ারপোর্টে প্রেজেন্ট ছিলেন। তো আমি আমাদের অফিসিয়ালদের আন্তরিকতা, বিশেষ করে দিল্লিতে হাই কমিশনার বুথে শুধু না, উনি প্রতিটা মুহূর্তে, এমনকি আমি কিভাবে দেশে ফিরবো, কারণ আমি চাইনি ইমিগ্রেশনের সিলটা নিতে, যে আমি ওখানে প্রবেশ করি নাই, এটার একটা সাইন থাকা দরকার। এই কারণে আমার কিন্তু ফেরাটা জটিল হয়েছে, নাহলে এটা সহজ হতে পারতো। কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি এই সিলটা এবার নেব না, মানে আমি নেওয়া মানেই তো হচ্ছে আমি ইমিগ্রেশন ক্রস করেছি এন্টার ইন্ডিয়া এবং ডিসাইড করেছি। তো ওই কারণে যাবত ব্যবস্থাপনা প্রয়োজন সেটা শেষ পর্যন্ত ইনফ্যাক্ট হাই কমিশনারই করেছেন। আর আমাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি আসলে। ডিল করছিলেন হাই কমিশনার, আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে সুটেবল ফর মি। আমি বসেছিলাম, মূলত খুব বেশি কিছু জানানো হচ্ছিল না, খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু ছিল না, এবং নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে না, একদম ভুল কথা। পরবর্তীতে আবার আপনি দেশটিতে যদি ভ্রমণের আহ্বান করা জানানো হয় বা জানায় বা রাষ্ট্রীয় প্রতিনিধি দেশটিতে যাবেন কিনা? নিশ্চয়ই যাব। আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি এন্ড রেশনালি, কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করে, সবার আগে বাংলাদেশ বলছি আমরা। তো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি, ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেইগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে। শুধু সেটা না, আপনারা জানেন গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে।
আমাদের সেই পানি চুক্তি রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে, আমাদের পানি, আমাদের অভিন্ন আরো টোটাল 53টা নদী আছে, আমাদের সাথে তো আমাদের রাইট আছে, আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। আমি এটা স্পষ্টভাবে জানিয়ে দিই, আমার সাথে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে চাই ভারত তার এই মানসিকতা নিয়ে আমাদের সাথে আসবেন, যে একটা গণতান্ত্রিক সরকারের সাথে, ইনফ্যাক্ট ইন্টারিম সরকারের সময় তারা অনেকবারই কথাবার্তা বলেছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে তারা নতুন সরকার যেটা আসবে, যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। আমি আশা করি তারা সেটা এগিয়ে যাবেন এবং আমি যদি কোথাও কোনোভাবে রোল প্লে করার সুযোগ পাই, ইনভিটেশন পাই, নিশ্চয়ই ভারতে যাবো। আবারও বলছি, ব্যক্তি জাহিদ ওখানে কিছু করে নাই, আসলে আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই নাই। আমি দেখেছি যে রাষ্ট্রের একটা সরকারের একটা পজিশনের একজন মানুষের সাথে এই আচরণ হচ্ছে, সেই কারণে আসলে এটা করেছি। সেই জন্য এটা ধরে রাখা উপদেষ্টা জাহিদুর রহমানের ছিল নাকি সরকারের ছিল? প্রাথমিকভাবে আমার ছিল, তারপর আমি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রাথমিক সিদ্ধান্ত আমার, কারণ পরিস্থিতি আমি দেখেছি। আপনি চলে আসার পরে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা এই বিষয়ে? আমি জানি না। ইনফ্যাক্ট ভারত সরকারের সাথে এই মুহূর্তে যোগাযোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন, যাবতীয় যা যা হচ্ছে সব তাদের মধ্যে। জন্য বলছি, এটা যেহেতু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, কি করণীয়, কি হবে, কি হচ্ছে, এটা তারাই বেটার জানে। উপদেষ্টা, আপনার এক ধরনের অ্যাক্টিভিজম ছিল, আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনি অ্যাক্টিভিজম করেছেন, বিভিন্ন সময় ভারত নিয়ে কথা বলেছেন, সেটির একটি প্রতিক্রিয়া বা প্রতিফলনটা হতে পারে কিনা আপনার মনে হয়? আমি জানি না। আমি ভারতীয় পত্রিকায় এই ধরনের কথা দেখছি, ভারতীয় পত্রিকায় ভারতীয় অনেকগুলো মিডিয়া কাভার করেছে এটা, এই ধরনের কথা দেখছি, কিন্তু আমি জানি না। আমি আবারও বলছি, আমাকে বলা হয়নি। যেহেতু আমাকে বলা হয়নি, যেহেতু হাই কমিশনারকে বলা হয়নি, আমি অফিসিয়ালি এটা বলতে পারি না। কিন্তু দেরি হচ্ছিল, আমি যা দেখেছি আমার দেরি হচ্ছে। আমার 2 ঘন্টা লাগার কথা ছিল না, আমার একটা সমস্যা হচ্ছে, এটাও আমাকে বলা হয়েছে, আমাকে অপেক্ষা করতে হবে। সো আমি এইটুকু দেখেছি, কারণ ওটা কিনা জানি না। আমি নিজেও ইন্ডিয়ান পত্রিকায় দেখলাম, আপনি যেটা বললেন আমি আসলে নিশ্চিত করতে পারি। মাননীয় উপদেষ্টা, আমরা আপনাকে সরি বলা উচিত রাষ্ট্রীয়ভাবে। আমি এটাও, আমার কাছে এই জবাব নেই। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা কি পদক্ষেপ নেব, কিভাবে নেব, এটা এখন আমাদের পররাষ্ট্রকে, যেহেতু এটা ডেলিগেটটা ছিল কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি জানেন যে আমি দুটো মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড থাকলেও আমি যেহেতু পলিসি স্ট্র্যাটেজি অ্যাডভাইজার, আমি আরো কিছু মন্ত্রণালয়ের সাথে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী এই টিমের লিডার হিসেবে আমাকে একটু শেষ মুহূর্তে ডিসাইড করেছেন, আমি গেছি। যেহেতু ওইটা মিনিস্ট্রির কাজ এবং যেহেতু অন্য দেশের সাথে সম্পর্ক জড়িত ব্যাপার, এটা অন্য কোনো মিনিস্ট্রি কেউ হলেও আসলে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করবে। তো তারা আলোচনার মাধ্যমে তারা নিশ্চয়ই সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে ঠিক করবেন, কি করবেন সেটা আসলে সেখানে। মাননীয় উপদেষ্টা, আপনার এই সফরে কি আপনার সাইডলাইন কোনো বৈঠক ছিল কিনা? মাননীয় প্রধানমন্ত্রী সফরের ক্ষেত্রে কোন রাজনৈতিক নেতৃত্বের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা ছিল? সাইড লাইনে আসলে এটা তো আপনারা জানেন, আইওরা একটা হচ্ছে ভারত মহাসাগরের উপকূলের দেশগুলো একটা সংগঠন, তারা নানান ইস্যুতে কাজ করে, এটাই ছিল। কিন্তু যেটা হয়, ওখানে গেলে কিছু বৈঠক হতে পারতো, এই সম্ভাবনা তো ছিল, সেটা ছিল। কিন্তু মূল প্রোগ্রাম ওইটা ডেলিগেট হিসেবে যাওয়ার কথা ছিল। একটা বিষয় আপনার যেটা করা হয়েছে, যেটি পত্রিকা বলছে যে আপনি একসময় অ্যাক্টিভিস্ট ছিলেন, ভারতের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেছেন, সেটি একটা ইম্প্যাক্ট হয়তো পড়েছে, অনেকেই বলছেন। আপনার এই ঘটনার পরে ভারতের মানে যে কার্যক্রম নিয়ে অনেকেই যে সমালোচনাগুলো করতেন বা সমালোচনা অ্যাক্টিভিস্ট করতেন, সেই জায়গায় কেউ কেউ সতর্ক হবেন কিনা, এক ধরনের মুখ বন্ধ করার একটা থ্রেট হিসেবে মনে করছেন? আমি মানে যারা করছেন, যারা করবেন, এটা আসলে তাদের সিদ্ধান্তের ব্যাপার। মানে আমরা যখন, আমি একটু এভাবে বলতে চাই, যখন আমরা কখনো কোনো কাজ করব, আমি তো আসলে ভারত বা ইন্ডিয়া কি করছে না করছে, মানে আমরা কি করেছি আসলে, আগের যে রেজিম ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে অ্যাক্টিভিজম, লম্বা অ্যাক্টিভিজম হিস্ট্রি আছে আমাদের, বহু বছর, ব্লগে, তারপরে কলাম, টিভি টক শো, নিজের ইউটিউব চ্যানেল। রেশনাল কোনো ব্যাপারে যদি কারো আলোচনা আসে, সেটা থাকা উচিত। এবং আমার মনে হয় যারা অ্যাক্টিভিস্ট আছেন তারাও রেশনালি কাজগুলো করবেন। মানে আমি এটা আমার পক্ষপাতী, মানে আমি মাঝে মাঝে কখনো কখনো কোন রাষ্ট্রের প্রতি যাতে কোনো আপত্তিকর, মারাত্মক আপত্তিকর কোনো মন্তব্য না হয়, এটা আমরা বা ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র, আমাদের অ্যাক্টিভিস্টরা, আমি মনে করি তাদের কাছে যদি মনে হয়, তারা যদি লজিক্যালি চিন্তা করতে পারেন, সেটা হতে পারে। আর আমার মনে হয় না যে যারা ট্রু অ্যাক্টিভিস্ট তারা কোনো কিছুতে আসলে এভাবে ভয় পাবেন। তারা যদি মনে করেন তারা কোনো সঠিক কথা বলছেন, আবার বলছি এটা স্পেসিফিক কোনো একটা দেশের কথা বলছি না,
যে কোনো দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে তো আরো অনেক দেশ আলোচনায় আসে, সেই আলোচনায় আসতে পারে, যখন আসবে তখন তারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আমার মনে হয় না। ট্রু অ্যাক্টিভিস্ট মাননীয় উপদেষ্টা, আপনি যখন সমালোচনা করতেন সেটা তো নিশ্চয়ই যৌক্তিকভাবেই করতেন, কিন্তু এখন পত্রপত্রিকা যেটা আসছে যে একজন উপদেষ্টা পদের চেয়ে ব্যক্তি আপনাকে ওরা সেখানে ব্ল্যাক লিস্টেড করেছে বা আবার আপনার সাথে তাদের একটা মানে আক্রোশ, এরকম যে ঘটনাটা ঘটলো। আমি আসলে জানি না, আবারও বলছি, ওখানে পত্রিকা যেটা এসছে এটার জবাব আসলে আমার কাছে নেই। আমি জানি না, আমি যা দেখেছি, আই রিপিট, একটা সমস্যা দেখেছি, তাহলে আমি 2 ঘন্টা বসে থাকার কথা ছিল না, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু প্রটেস্ট, আমি সেটা করেছি। এখন তাদের এটা যদি সত্য হয় সেই জবাবটা আসলে আমার কাছে থাকবে না, এটা আসলে তারা বুঝবে। তবে আমি অন্তত আমাদের এখানে লোকাল যে হাই কমিশন আছে তাদের সাথে যখন আমার দেখা হয়েছে, কথা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে তাদের আমার সাথে কোনো সমস্যা আছে আমার তাদের ক্ষেত্রে সেটা মনে হয়নি। আপনি যেটা বললেন যে আপনার ম্যাচ ট্রিটেড হয়েছে, মানে দুর্ব্যবহার করা হয়েছে, দুর্ব্যবহার এভাবেও বলবো না, আমি কি বলতে চেয়েছি সেটা হচ্ছে, আচ্ছা আমি বাংলায় আরো বুঝিয়ে বলে ফেলি, মানে আপনি দুর্ব্যবহার লিখে ফেলবেন তার আগে বলে ফেলি। যেমন ধরুন, আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার, মানে আপনি বিব্রত হয়েছেন, আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবে, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবন যাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি করি, আমি খুব বদার না। কিন্তু যখন আমি একটা স্টেজের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি, এখন আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি, তার মানে আমি এটুকু বলতে চাইছি আমাকে নিয়ে যদি সমস্যাও থেকে থাকে, আমার সাথে যেভাবে ট্রিট করার কথা ছিল সেটা হয়নি। মাননীয় উপদেষ্টা, আপনার সাথে অন্য যারা ছিল তারা এয়ারপোর্ট ক্রস করেছে, কিন্তু আপনাকে 2 ঘন্টা বসিয়ে, এটা কি হয়রানি নয়? হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আপনি এটাকে হয়রানি বলতেই পারেন, আমি হয়রানি বলতে পারি। আর কি কোনো প্রশ্ন নেই? আপনি বলেছেন যে আপনার সঙ্গে ওখানে যে আচরণ করা হয়েছে, আপনি মনে করেছেন যে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। তো এই যে প্রতিবাদটা আপনি রাষ্ট্রের পক্ষ থেকে করেছেন, যেহেতু আপনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে গিয়েছেন, তাহলে এই যে একটা আচরণ করলো যেটা আপনি প্রতিবাদ করেছেন, এই জন্য ভারত সরকারের বাংলাদেশের কাছে সরি বলা উচিত কিনা? আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, আসলে এটা আমার হাতে আর নেই, এটা ইনফ্যাক্ট আমাদের সরকার এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে। সুতরাং সেটা আমার মনে হয় প্রশ্ন যদি আপনাদের করতে হয় রাদার পররাষ্ট্র মন্ত্রণালয় করাটাই বেটার হবে। এটা এখন একদম একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই ব্যাপারগুলো ডিল করা হচ্ছে, এটা আমার মনে হয় ওখানে ছেড়ে দিই। আর একটা কথা বুঝতে হবে যে সব ইস্যু যখন ওইভাবে ওই রাষ্ট্রের মধ্যে আলাপ হয়, সেটা সেখানে সেটেল হওয়াটা বেটার। আমি মনে শেষ করতে পারি। আপনারা কোনো বিষয় যদি আপনি বলতে চান, সেটা হচ্ছে আইজিপি গ্রেফতারের বিষয়টা যদি আপনি বলতে চান, সেটা হচ্ছে সংসদে। হ্যাঁ, তারা সম্মেলনে যোগ দিয়েছেন গতকাল, মানে 2 দিন ছিল, গতকাল এবং আজ সারাদিন তারা আছেন। আমি আবারও বলছি, ইটস আ সিগন্যাল যে আমরা আসলে খুব বেশি এসকালেট করতে চাই না। টেকনিক্যালি বলছি, আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম, আমরা সেই আলোচনা চাইনি। আমরা চেয়েছি তারা এটা করুক, এটা আমার সাথে হচ্ছে, আমি কতটুকু মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না। আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন। ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোন রাষ্ট্রের সাথে, কোন রাষ্ট্র, আই রিপিট, শুধু ইন্ডিয়া না, কোন রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে। সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রুট মেজরিটির একটা সরকারের সাথে সেই আত্মসম্মানটা যাতে সে রাখতে পারে সেভাবেই করতে হবে। এবং ফাইনালি যেটা বলে আমি শেষ করতে চাই, আমরা আগেও একটা কথা বলেছি, আবারও বলছি, এটা জেনারেল রুল, শুধু ইন্ডিয়া না, অন্য যে কোনো দেশ, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। এবং জনগণের সাথে রিলেশন হলে আমরা ভয় পাই না, আবারও বলছি, কারণ আমরা ম্যান্ডেট পেয়েছি এবং আশা করি আমরা আবারও ম্যান্ডেট পাবো। না পেলেও যিনি পাবেন, ভবিষ্যতেও যিনি পাবেন, সেই ম্যান্ডেট প্রাপ্ত যদি সঠিক নির্বাচনের মাধ্যমে হয়, সেই ম্যান্ডেট প্রাপ্ত সরকারের পেছনেও আমরা প্রত্যেক জনগণ দাঁড়াবো, কারণ জনগণ তাকে ওন করে। আমি আশা করি ভবিষ্যতে সবগুলো রাষ্ট্রের ব্যাপারটা মনে রাখবে। ধন্যবাদ।